হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মিনশা একাডেমি। আমি তোমাদের সায়েন্স টিচার টুকটুকি ঘোষ। আজ আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে বল ও চাপ। তো বল ও চাপ চ্যাপ্টারটাকে বুঝতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে বল কি। তো বল জিনিসটাকে বুঝতে হলে আমাদেরকে আগে কিছু ডেইলি লাইফের এক্সাম্পল জেনে নিতে হবে, ঠিক আছে? তো চলো আমরা কিছু তোমাদের প্রতিদিনের জীবনের উদাহরণ জেনে নিই। যেমন ধরো তুমি স্কুলে যাচ্ছিলে, ঠিক আছে? স্কুলে যাওয়ার সময় যখন তুমি ক্লাসরুমে ঢুকছো, তুমি দরজাটাকে টানলে, ঠিক আছে? দরজাটা কি হলো? সরে আসলো। বা ধরো তোমার বন্ধুর উপর খুব রাগ হয়ে গেল, ঠিক আছে? আর তুমি তোমার বন্ধুকে একটা ঠাস করে চড় মারলে, ঠিক আছে? তোমার বন্ধুর গায়ে লাগলো তো? লাগে তো। এরপরে ধরো একটা বল আছে মেঝেতে, তুমি সেই বলটাকে কি করছো? লাথি মারলে একটা জোরে, তাহলে বলটা কি হলো? গড়াতে শুরু করলো। বা আর একটা যদি আমি উদাহরণ দিই, ধরো একটা হাওয়া ভর্তি বেলুন আছে তোমার কাছে, তুমি সেটাকে জোরে চাপ দিলে, ঠিক আছে? জোরে চাপ দেওয়ার ফলে কি হলো? ওই বেলুনটা চুপসে গেল, অথবা ফেটে গেল, ছোট হয়ে গেল, অথবা ফেটে গেল। এইবার এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে যখন তুমি ধরো দরজাটাকে টানছো, বা বেলুনটাকে ছোট করছো, বা বলটাকে লাথি মারছো, এই সমস্ত ক্ষেত্রে একটা কোনো শক্তি আছে যেটা এই সমস্ত কাজগুলো করছে। এমন তো কোনো শক্তি আছে না যেটা ওই বলটাকে সরাচ্ছে, বা দরজাটাকে টেনে নিয়ে আসছে, বা ওই বেলুনটাকে ছোট করছে। তাহলে কি সেটা? সেটা হচ্ছে বল। তাহলে আমরা এবার আসছি বলের সংজ্ঞায়। তো বলের সংজ্ঞায় আমাদেরকে কি বলে? যে বলের সংজ্ঞা আমাদেরকে বলে যে যা প্রয়োগ করলে কোনো বস্তুর আকার বা আয়তন চেঞ্জ হয়। এবার এটার মানে কি? মানে ধরো তুমি যখন ওই বলটাকে, বেলুনটাকে যখন তুমি চাপ দিচ্ছিলে, বল প্রয়োগ করছিলে, তো বল প্রয়োগ করার সময় দেখবে বেলুনটা আকার ছোট হয়ে গেল, আকার চেঞ্জ হয়ে গেল, তাই তো? বেলুনটার আয়তনটা ছোট হয়ে গেল। তাহলে কি হচ্ছে? তুমি বল প্রয়োগ করার ফলে বেলুনটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল, ঠিক আছে? বা কোনো স্থির বস্তুকে গতিশীল করা হয়, বা কোনো গতিশীল বস্তুকে স্থির করা হয়। এর মানে কি? এর মানে হচ্ছে কোনো, ধরো একটা, কি বলবো, ওই যে বলটার উদাহরণ আমি যখন দিয়েছিলাম, যে বলটা স্থির ছিল, দাঁড়িয়ে ছিল, আর কি হলো সেই সময় তুমি একটা লাথি মারলে বা বল প্রয়োগ করলে, আর কি হলো? বলটা চলতে শুরু করলো। বলটা স্থির ছিল, স্থির বস্তুকে যা প্রয়োগ করলে গতিশীল করা হয়, মানে বলটা স্থির ছিল, তুমি বল প্রয়োগ করলে সেটা কি হয়ে গেল? গতিশীল হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটাকেই আমরা বলি বল, ঠিক আছে? এবার তোমরা খেয়াল করে দেখবে যে ওখানে লেখা আছে বলের সংজ্ঞা, দেখবে স্থির বস্তুকে গতিশীল করা হয়, বা গতিশীল বস্তুকে স্থির করা হয়, বা তার চেষ্টা করা হয়, ঠিক আছে? এবার এই চেষ্টা করা হয় শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? ধরো একটা চলন্ত ট্রেন আছে, ঠিক আছে? জোরে ট্রেনটা আসছে, তুমি কি করলে? ট্রেনটাকে থামানোর চেষ্টা করছো, তুমি হাত দিয়ে ট্রেনটাকে থামানোর চেষ্টা করছো। আগে বলো, তুমি কি পারবে ট্রেনটাকে থামাতে? পারবে না তো। তাহলে এখানে তুমি বল প্রয়োগ করে ট্রেনটাকে থামানোর চেষ্টা করছো, ঠিক আছে? তাহলে এখানে তুমি বল প্রয়োগ করে ট্রেনটাকে চেষ্টা করছো থামানোর, কিন্তু পারছো না, ঠিক আছে? এরপরে আরেকটা উদাহরণে আসি। ধরো একটা দেওয়াল আছে, আর তুমি সেই দেওয়ালটাকে কি করছো? ঠেলে সরানোর চেষ্টা করছো, ঠিক আছে? তুমি দেওয়ালটাকে সরাতে পারবে? যতই বল প্রয়োগ করো তুমি হাত দিয়ে, দেওয়ালটাকে কখনো তুমি সরাতে পারবে না। বল তো তুমি প্রয়োগ করছো, কিন্তু তুমি সরাতে পারছো না। তাহলে সব সময় যে বল প্রয়োগ করলেই কোনো জিনিসের গতিশীল হবে বা স্থির হবে, এটা না। কখনো কখনো তুমি জাস্ট বল প্রয়োগ করছো, কিন্তু কোনো কাজ না হতে পারে। তাহলে বলের সঙ্গে এই জন্য চেষ্টা করার শব্দটা আমরা ব্যবহার করি, যে যা প্রয়োগ করে কোনো জিনিসকে গতিশীল করা হয় বা স্থির করা হয়, বা তার চেষ্টা করা হয়, তাকে আমরা কি বলি? বল। এবার যখন বলের কনসেপ্ট ক্লিয়ার হয়ে এসছে, তখন আমরা শিখবো নিউটনের 3টে সূত্রের ব্যাপারে।
তার আগে আমরা জেনে নিই যে নিউটন কি। ঠিক আছে, নিউটন হচ্ছেন একজন বিখ্যাত পদার্থবিদ যিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, ইংল্যান্ড একটা দেশ, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। আমরা তো নিউটনের সেই বিখ্যাত মাথায় আপেল পড়ে গ্রাভিটি আবিষ্কার করার তো জেনেইছি, যে নিউটনের মাথায় একদিন আপেল পড়েছিল, গাছের তলায় উনি বসেছিলেন, একদিন আপেল পড়েছিল মাথায়, আর কি হয় না, নিউটন সেখান থেকেই ভাবেন যে কেন আপেলটা তার নিচেই পড়লো, কেন উপরে গেল না, সেখান থেকে তিনি গ্রাভিটি আবিষ্কার করেছিলেন। তো সেই নিউটনই কথাই আমরা পড়বো। সে নিউটন 3টে সূত্র দিয়েছিলেন, যে 3টে সূত্রের মধ্যে আজকে আমরা 3টে সূত্রই জানবো। তো নিউটনের প্রথম সূত্র। এবার প্রশ্ন আসতে পারে যে নিউটনের সূত্র আমরা কেন শিখব? নিউটনের সূত্র শেখার কারণ হচ্ছে, বা জানার, বা আমাদের দৈনন্দিন জীবনে বহু ঘটনা ঘটে, প্রচুর এক্সাম্পল আমরা দিতে পারি, সেই সমস্ত জায়গায় নিউটনের 3টে সূত্র কাজে লাগে। যেমন ধরো তুমি হাঁটা চলা যখন করছো, বা রকেট চলছে, বা ধরো তুমি একটা বাসে বসে আছো, বাসটা স্থির ছিল, দাঁড়িয়ে ছিল, আর হঠাৎ চলতে শুরু করলো, দেখবে তুমি পিছন দিকে হেলে পড়ো। ঠিক আছে, বা ধরো কোনো চলন্ত বাস চলছিল আর হঠাৎ সেখানে কি হলো, থেমে গেল, আর তুমি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়লে। তাহলে এই সমস্ত জায়গায় আমাদের নিউটনের সূত্র দরকার পড়ে। এবার নিউটনের সূত্র কি বলে? নিউটনের সূত্র, প্রথম সূত্র আমাদেরকে বলে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, ঠিক আছে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং কোনো গতিশীল বস্তু চিরকাল একই সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। খুবই কঠিন লাগছে হয়তো সূত্রটা, আমি বোঝানোর চেষ্টা করছি, আমি যখন বুঝিয়ে দেবো তখন একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে একটা লোক একটা টায়ারকে মারছে, তাহলে সে বাইরে থেকে বল প্রয়োগ করছে। এবারে এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এই কথাটার মানে কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এই কথাটার মানে হচ্ছে, ধরো এই বস্তুটা এই যে আমার হাতের উপর এখন স্থির হয়ে আছে, আমি যদি এটাকে বাইরে থেকে না ঠেলি, বা আমি যদি হাত দিয়ে না সরাই বা বল প্রয়োগ না করি, তাহলে কি হবে, এই স্থির বস্তুটা, কোনো বস্তু যদি স্থির থাকে সে কোনোদিন নড়বে না। আর গতিশীল বস্তু চিরকাল একই সরলরেখা বরাবর চলতে শুরু করবে। এর মানে কি? মানে ধরো কোনো বস্তু যদি একই চলছে বা চলতে শুরু করছে, সেই বস্তুটা কোনোদিন থামবে না। যদি বাইরে থেকে না বল প্রয়োগ করো তাহলে সেই বস্তুটা কখনো থামবে না, যে বস্তু চলছে সে বস্তু চিরকালই একইভাবে চলতে থাকবে। এবার ভাবো, এটা কি সত্যি কথা? ধরো একটা বল একটা রাস্তার উপরে একটা বল গড়াচ্ছে, এবার সেই বলটা যে গড়াচ্ছে সেটা কি কোনোদিন থামবে না? থামবে তো। তাহলে যদি বলটা থামে তাহলে নিউটন কি ভুল বলেছেন? নিউটন সাহেব কি ভুল বলেছেন? না, নিউটন ভুল বলেননি। হ্যাঁ, নিউটন বলেছেন যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, কিন্তু তিনি একটা শব্দ বলেছিলেন, একটা কথা বলেছিলেন সূত্রের একদমই প্রথমে, সেটা হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না হলে, এই কথাটা। ঠিক আছে, তো যখন বলটা গড়াচ্ছে তখন কি বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে? হচ্ছে। এই যে তোমরা যখন দেখো খেয়াল করে, যে এই যে বাইরে বলটা গড়াচ্ছে, ঠিক আছে, বলটা গড়ানোর সময় দেখো রাস্তার আর বলের যে গায়ের মধ্যে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল, সেটা হচ্ছে বাইরে থেকে বলটা লাগছে। আর বায়ু আর মাটি দুটোই কি করছে, বলটাকে বাইরে থেকে আটকানোর চেষ্টা করছে। সেটা কোন বল দিয়ে? সেটা হচ্ছে ঘর্ষণ বল দিয়ে। ঠিক আছে, কোন বল দিয়ে? সেটা হচ্ছে ঘর্ষণ বল দিয়ে। এবার ঘর্ষণ বল কি আমরা পরে অনেকেই জানবো ঘর্ষণ বলের ব্যাপারে, তবুও তোমরা জেনে নাও যে ঘর্ষণ বল হচ্ছে এমন একটা বল, ঠিক আছে, যে বল দিয়ে কোনো বস্তুর যে গতিবেগ আছে সেটাকে আমরা থামাতে পারি। মানে এমন একটা বল যেটা কোনো বস্তুর গতিকে আটকে দেয়। ঠিক আছে, কোনো বস্তু চলছে সেটাকে চলতে বাধা দেয়, সেটাকেই আমরা বলি কি, ঘর্ষণ বল। ঠিক আছে, তো তাহলে নিউটনের সূত্র নিউটন ভুল বলেননি, নিউটন সূত্রের মধ্যে সমস্ত কিছুই বলেছেন। ঠিক আছে, এরপরে আমরা আসছি নিউটনের দ্বিতীয় সূত্র। তো নিউটন বাবা তার দ্বিতীয় সূত্রে কি বলেছেন? আমরা আগে নিউটন বাবা দ্বিতীয় সূত্রের আমরা স্টেটমেন্টটা আগে দেখে নিই।
স্টেটমেন্ট কি বলে, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এবার এই যে পুরো সূত্রটা খুবই কঠিন সূত্র লাগছে নিশ্চয়ই, অবভিয়াসলি কঠিন তো লাগবেই, তো বইতে আমাদের এরকম ভাবেই কঠিন করে দেওয়া থাকে। তো কোনো ব্যাপার নেই, আমি সূত্রটাকে তোমাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো নিউটনের এই যে দ্বিতীয় সূত্র, নিউটন দ্বিতীয় সূত্র আমাদেরকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে কি তিনটে টার্ম শিখতে হবে। এই তিনটে টার্ম কি, বল, ভর আর ত্বরণ। তো চলো আমরা প্রথমে আগে জেনে নিই কি বল কি। বল তো আমরা জানি, আমি একটু আগেই তোমাদের বল বুঝিয়ে আসলাম। বল কি, বল হচ্ছে না যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয় বা কোনো গতিশীল বস্তু স্থির হয় বা কোনো জিনিসের আকার বা আয়তন আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা বল বলি। এবার বল যদি আমাদের জানা হয়ে থাকে তাহলে এবার আমরা আসি ভর কি, ঠিক আছে, আমরা আসি এবার ভর কি। তাহলে ভর হচ্ছে এমন একটা জিনিস যার মানে হচ্ছে কোনো বস্তুতে বা কোনো জিনিস কতটা ভারী, কোনো বস্তুতে কতটা ম্যাটার আছে, জিনিস আছে। যেমন ধরো 1 কেজি একটা ভরের বাটখারার কত 1 কেজি, কারণ 1 কেজি ওর মধ্যে ম্যাটার আছে, তাই ওর ভর হচ্ছে 1 কেজি, ঠিক আছে। কোনো জিনিস কতটা ভারী সেটাকে আমরা কি বলি, ভর বলি। আর ভরকে আমরা কি দিয়ে মাপি, মানে কিলোগ্রাম দিয়ে মাপি, ঠিক আছে। এরপরে আমরা আসি পরেরটা, যেটা আমরা কি করছিলাম সেটা হচ্ছে ত্বরণ। তো ত্বরণ জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে বেগ কি, ঠিক আছে। ত্বরণের কনসেপ্ট বোঝার আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে বেগ জিনিসটা কি। তো বেগ কি, বেগ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় কতটা দূরত্ব যাচ্ছে সেটাকে আমরা কি বলি, বেগ। একটা নির্দিষ্ট সময়ে কতটা দূরত্ব যায় সেটাকে বলে বেগ। বা যদি এটা কনসেপ্ট ক্লিয়ার না হয় আমি বলছি, পরে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো এখানে, ঠিক আছে, ধরো তোমার বাড়ি আর তোমার স্কুলের মাঝখানে, ঠিক আছে, ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে। আর তোমার বাড়ি থেকে তোমার স্কুল যেতে কত সময় লাগে না 5 মিনিট, ঠিক আছে। তা তুমি 5 মিনিটে কত যাও, 5 মিনিটে তুমি যাও 10 কিলোমিটার, ঠিক আছে। তুমি 5 মিনিটে কত যাও 10 কিলোমিটার, তাহলে তুমি 1 মিনিটে কত যাও, 5 মিনিটে যদি তুমি 10 কিলোমিটার যাও তাহলে তুমি 1 মিনিটে যাও 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে তুমি 1 মিনিটে কত যাও 2 কিলোমিটার, তাহলে তোমার গতিবেগ কত, তোমার গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার মিনিট বা প্রতি মিনিট। মানে তুমি 1 মিনিটে যাও 2 কিলোমিটার, তাহলে তোমার গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি মিনিট। মানে তুমি 1 মিনিটে কতটা দূরত্ব যাচ্ছ বা 1 ঘন্টায় কতটা দূরত্ব যাচ্ছ সেটাই হচ্ছে তোমার বেগ। তাহলে বেগের কনসেপ্ট ক্লিয়ার। বেগের যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমরা আসি যে ত্বরণ কি। ত্বরণ হচ্ছে কোনো জিনিসের বা কোনো বস্তুর বেগ কত তাড়াতাড়ি বাড়ছে বা কত তাড়াতাড়ি কমছে সেটাকে আমরা কি বলি, বেগ। কত তাড়াতাড়ি তার চেঞ্জ হচ্ছে বেগটা সেটাকে আমরা বলি তার ত্বরণ। এবার এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা বাইকে তুমি করে যাচ্ছিলে সোজা রাস্তায়, এবার বাইকের গতিবেগ ছিল ধরো তোমার 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তুমি চাইছো যে সোজা রাস্তা, তো চলো জোরে চালিয়ে দিই। তো কি করলে, তুমি 20 কিলোমিটার থেকে তোমার গতিবেগটাকে কি করলে 40 কিলোমিটারে প্রতি ঘন্টায় নিয়ে গেলে। এই যে 20 কিলোমিটার থেকে 40 কিলোমিটার তুমি যে তোমার বেগটাকে নিয়ে যাচ্ছ বা বাড়াচ্ছ, যে 20 থেকে প্রথম 25 যাচ্ছ, তারপর 30, তারপর 35, এই যে বেগ বাড়ানোটাকেই আমরা কি বলি, ত্বরণ বলি। ত্বরণের কনসেপ্টটা বোঝা গেল। এবার যখন ত্বরণের কনসেপ্টটা বোঝা গেল তখন আমরা আসি এবারে যে দ্বিতীয় সূত্র থেকে, অ্যাকচুয়ালি সিম্পলিফাইড হিসেবে দ্বিতীয় সূত্র আমাদের বলে কি। দ্বিতীয় সূত্র আমাদেরকে, দ্বিতীয় সূত্রের যে গাণিতিক রূপ সেটা আমরা আগে জানবো। দ্বিতীয় সূত্র আমাদেরকে বলে যে যদি কোনো বস্তুর আমরা ভর জানি আর কোনো বস্তুর যদি আমরা ত্বরণ জানি, ঠিক আছে, যদি কোনো বস্তুর আমরা ভর জানি আর কোনো বস্তুর যদি ত্বরণ জানি আমরা, যে কত তাড়াতাড়ি তার বেগ বাড়ছে, আর ভরকে আর ত্বরণকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পেয়ে যাব, সেই বস্তুতে কতটা বল লেগেছিল, সেই বস্তুতে তুমি কতটা ঠেলা দিয়েছিল বা বল প্রয়োগ করেছিল, ঠিক আছে। তো দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি যে যদি কোনো বস্তুর ভর জানা থাকে আর কোনো বস্তুর ত্বরণ জানা থাকে, সেই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি জানতে পারবো, কোনো বস্তুর উপরে কতটা বল
প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে বলকে কি দিয়ে মাপে। বলকে মাপে হচ্ছে আমরা নিউটন দিয়ে। ঠিক আছে, একটা নিউটন হচ্ছে বিজ্ঞানীর নামেই, নিউটনটা হচ্ছে সেই বিজ্ঞানী, যেহেতু নিউটন আবিষ্কার করেছেন বলের ব্যাপারে কনসেপ্ট দিয়েছিলেন, তাই নিউটন দিয়েই আমরা বলকে মাপি। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে দ্বিতীয় সূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি জানতে কি পারি। ঠিক আছে, ওটা তো সিম্পলিফাইড রূপ ছিল, যে ওটা সূত্র ছিল, যে দ্বিতীয় সূত্র ছোট করে গাণিতিক রূপ ওটা। এরপরে আমরা জানতে দ্বিতীয় সূত্রকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি জিনিস পাই। দ্বিতীয় সূত্র আমাদেরকে বলে যে যত জোরে কোনো বস্তুতে বল প্রয়োগ করা হবে তার বেগ তত বেশি হবে। যত জোরে কোনো বস্তুতে বল প্রয়োগ করা হবে তার বেগ কি হবে, তত বেশি হবে। ঠিক আছে, আর কোনো বস্তু যতটা ভারী হবে তাকে সরাতে তত বেশি বল প্রয়োগ করতে হবে। এবার প্রথমটা আমি দেখি, যত জোরে কোনো বস্তুতে বল প্রয়োগ করা হবে তার বেগ তত বেশি হবে। ধরো এই বস্তুটা আছে এখানে, তুমি কি করলে, এটাকে হালকা ভাবে বল প্রয়োগ করলে, যতটা সরলো, তুমি যদি আরো বেশি জোরে বল প্রয়োগ করো আরো বেশি তাড়াতাড়ি যাবে না? সেটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, এরপর দ্বিতীয় যে কনসেপ্টটা বলেছে যে কোনো বস্তু যতটা ভারী হবে তাকে সরাতে তত বেশি বল প্রয়োগ করতে হবে আমাদের। ঠিক আছে, এটার মানে কি? চলো ধরো একটা মোটর বাইক আর একটা সাইকেলের আমি এক্সাম্পল দিচ্ছি। বলো তো কে ভারী দুজনের মধ্যে? মোটর বাইক আর সাইকেলের মধ্যে কে বেশি ভারী? মোটর বাইক বেশি ভারী। তো মোটর বাইক যেহেতু বেশি ভারী, তাই মোটর বাইককে যদি আমি বল প্রয়োগ করি বা ঠেলার চেষ্টা করি তাহলে আমাকে বেশি বল দিতে হবে, কারণ ওটা বেশি ভারী। যে বেশি ভারী তাকে সরাতে আমাকে, দেখো চালাতে না, হ্যাঁ সরাতে, ঠেলে সরাতে আমাদেরকে বেশি বল দিতে হবে মোটর বাইকে। ঠিক আছে, সাইকেলে তার থেকে কম দিতে হবে। দ্বিতীয় সূত্র এত সহজ কথা আমাদের বলে। ঠিক আছে, এরপরে আমরা যখন দ্বিতীয় সূত্র জেনে গেছি যে দ্বিতীয় সূত্র আমাদের কি বলে, তখন আমরা আসছি নিউটন বাবার তৃতীয় সূত্র। এবার তৃতীয় সূত্র হচ্ছে, আমরা বলতে পারি পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার সূত্র হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটন তৃতীয় সূত্র স্টেটমেন্টটা কি বলে আমরা আগে সেটা জেনে নিই। নিউটন তৃতীয় গতিসূত্র আমাদেরকে বলে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। এর মানে কি? এটাও কঠিন করে বলা আছে, তো আমরা আগে এর মানেটা চেষ্টা করি বোঝার। নিউটন বলেন যে যদি কোনো বস্তু তুমি বল প্রয়োগ করো, সেই বস্তুটা তোমার উপর সেম টু সেম উল্টো দিকে বল প্রয়োগ করে। এবার এর মানে কি? ধরো প্রথমের এক্সাম্পলটা যেই বলেছিলাম, তুমি তোমার বন্ধুর উপর রেগে গেছো, তাকে ঠাস করে চড় মারলে। এবার তুমি তোমার বন্ধুর যখন চড় মারবে, খেয়াল করবে যে তোমার হাতটাও না কন কন করছে, তোমার হাতটাও না কেমন জ্বালা করছে। এটা কেন হয়? তুমি তোমার বন্ধুর গালে চড় মেরেছিলে, তাই তো? মেরেছিলে তো। তুমি তোমার বন্ধুর গালে যদি চড় মারো, তোমার বন্ধুর গালে লাগা উচিত, তোমার হাতে কেন লাগছে? তোমার হাত কেন জ্বালা করছে? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের কারণে। নিউটনের তৃতীয় সূত্র কি বলেছিল আমাদের? যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করো, সেই বস্তুটা তোমার উপরে বল প্রয়োগ করে। তুমি যখন তোমার বন্ধুকে চড় মেরেছিলে, তুমি তোমার বন্ধুর গালে মেরেছিলে তো, বলটা গালে প্রয়োগ করেছিলে তো। তোমার বন্ধুর গালও তোমার হাতের উপর সেম টু সেম, যত জোরে তুমি মেরেছিলে চড়টা, ঠিক তত জোরেই তোমার বন্ধুর গালও তোমার হাতের উপরেও তেমন জোরে বল প্রয়োগ করেছে। তার মানে তোমার বন্ধু তোমাকে কিন্তু মেনে নিল, তুমি জানলেও না। ঠিক আছে, তো নিউটনের দ্বিতীয় সূত্র এটাই বলে আমাদের যে যদি কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করি, সেই বস্তুটাও আমাদের উপর সেম টু সেম বল প্রয়োগ করে। এরপরে আমরা আসছি যে স্প্রিং তোলা বা স্প্রিং ব্যালেন্স কি। স্প্রিং তোলার নামের ভিতরে দেখতে পাচ্ছ যে স্প্রিং কথাটা রয়েছে। ঠিক আছে, এবার স্প্রিং কথাটা আছে বলে তার মানে এর মাঝখানে যে স্প্রিং তোলা যে যন্ত্রটা, তার মাঝখানে একটা স্প্রিং থাকে, তাই আমরা বলি যে এটাকে স্প্রিং তুলা। তো স্প্রিং তুলা দিয়ে আমরা কি করি? কোনো বস্তুর আমরা স্প্রিং তুলা দিয়ে কোনো বস্তুর আমরা ওজন মাপি। ঠিক আছে, কোনো বস্তুর আমরা স্প্রিং তুলা দিয়ে কোনো বস্তুর আমরা কি মাপি? ওজন মাপি। ঠিক আছে, এবার ওজন জিনিসটা কি? ওজন হচ্ছে স্প্রিং তুলা দিয়ে কোনো বস্তুর আমরা কি মাপি? ওজন মাপি। ঠিক আছে, ধরো 1 কেজি ভরের কোনো বস্তু আছে। ঠিক আছে, 1 কেজি ভরের কোনো বস্তু আছে, সেটাকে তুমি যদি স্প্রিং তোলার মধ্যে ঝুলিয়ে দাও তাহলে কি হবে?
সেই বস্তুটার ওজন দেখাবে 9.8 নিউটন। 1 কেজি ভরের কোনো বস্তুকে তুমি যদি ঝুলিয়ে দাও স্প্রিং তুলার মধ্যে, তাহলে কি দেখাবে? তার ওজন 9.8 নিউটন। তাহলে ওজন হচ্ছে এমন একটা জিনিস, ওজন কি? ওজন হচ্ছে পৃথিবী আমাদেরকে কত বল দ্বারা টানে, আমাদেরকে না, পৃথিবীর যে কোনো বস্তুকে কত বল দ্বারা টানে, সেটাই হচ্ছে কোনো বস্তুর ওজন। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে সবচেয়ে একটা ভুল ভ্রান্তিকর একটা ধারণা আছে আমাদের, যে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে বল ও ভর কি দুটো এক, ওজন আর ভর কি দুটো একই জিনিস, মানে ভর আর ওজন কি দুটো সেম জিনিস? তুমি দোকানে গিয়ে কখনো কখনো বলে থাকবে যে আমাকে 5 কেজি ওজনের পেঁয়াজ দাও বা 5 কেজি ওজনের দাও, তুমি বলো না যে 5 কেজি ভরে। এবার আমাদের যে কনসেপ্টটা মিসকনসেপ্ট আছে এটা আমরা আজকে ক্লিয়ার করব। তো ভর ও ওজন দুটো এক জিনিস না। তো আমরা আসি প্রথমে ভরে। তো ভর হচ্ছে কোনো বস্তু কতটা ভারী, সেটাকে আমরা কি বলি? কোনো বস্তুর কতটা ভারী সেটাকে আমরা কি বলি? কোনো বস্তুর ভর। এবার ওজন কি? কোনো বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানছে সেটাকে আমরা বলি ওজন। ঠিক আছে, এরপরে ধরো একটা 1 কেজি ভরের আমি একটা বাটখারা নিলাম, 1 কেজি ভরের আমি একটা বাটখারা নিলাম। তো 1 কেজি ভরের বাটখারাটা, 1 কেজি ভরের বাটখারাটা কি হবে? ভর যদি হয় 1 কেজি, 1 কেজি ভরের সেই বাটখারাটার ওজন কত হবে? 9.8 নিউটন। আবার আমি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করি, যে ভর হচ্ছে কোনো জিনিসে কতটা ম্যাটার আছে, ঠিক আছে, বা কোনো জিনিস কতটা ভারী, এটা বলি। আর ওজন কি? কোনো বস্তুকে বা কোনো জিনিসকে পৃথিবী কত বল দ্বারা টানে। পৃথিবী 1 নিউটন, পৃথিবী 1 কেজি ভরের কোনো বস্তুকে 9.8 নিউটন দিয়ে টানে। ঠিক আছে, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন ধরে টানে। ধরো আমার ওজন 50 কেজি, আমার ওজন কত? 50 কেজি। তাহলে পৃথিবী আমাকে কত বল দ্বারা টানবে? 50 গুণ 9.8 নিউটন। এবার ধরো তোমার ওজন ধরো 25 কেজি, তোমাকে পৃথিবী কত বল দ্বারা টানবে? তোমাকে পৃথিবী টানবে কত? 25 গুণ 9.8 নিউটন। ঠিক আছে, তাহলে তোমার ওজন হবে 25 গুণ 9.8, কিন্তু তোমার ভর হবে 25 কেজি। আমার ভর হবে 50 কেজি, আর আমার ওজন কত হবে? 50 গুণ 9.8 নিউটন। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে ভর ওজনের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা আসি হচ্ছে ঘর্ষণ বল কি। ঘর্ষণ বল মানে হচ্ছে ঘষা লাগা। ঘর্ষণ মানে কি? ঘষা লাগা। ঠিক আছে, তো ঘর্ষণ বল যখন দুটো বস্তু চলছে, বা দুটো বস্তু যে মাঝখানে, ধরো আমার হাত আর এই হাতের মাঝখানে এই যে তলের মধ্যেই ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বল মেইনলি কোনো বস্তুর গতিকে বাধা দেওয়ার চেষ্টা করে। কোনো স্থির বস্তু থাকলে সেটাকে গতিশীল হতে বাধা দেয়, আর কোনো গতিশীল বস্তু থাকলে সেটাকে আর যেতে দেয় না, তার গতিটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। তো ঘর্ষণ বল এমন একটা বল যেটা কোনো বস্তুর গতিকে বাধা দিচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে কোথায় ঘর্ষণ বল বেশি, কোথায় ঘর্ষণ বল কম হবে। ধরো আমি তোমাকে বললাম একটা কংক্রিটের মেঝে আছে, সেখানে একটা বল গড়িয়ে দাও, আর একটা খুব ভালো প্লেন মসৃণ মেঝে আছে, সেখানে একটা বল গড়িয়ে দাও। বলো তো কোথায় বলটা বেশি দূর যাবে? অবশ্যই মসৃণ তলে যে মসৃণ মেঝেটা ছিল সেটাই বেশি দূরে বলটা যাবে। আর যে অমসৃণ যে তলটা ছিল সেখানে কি হবে? বলটা বেশি দূরে আর যাবে না। কেন? কারণ যে কংক্রিটের যে মেঝেটা ছিল, সেই কংক্রিটের মেঝেটায় ওখানে যেহেতু এবড়ো খেবড়ো বা অমসৃণ তলটা, মানে ঘর্ষণ বলটা অনেক বেশি। আর আমরা কি বলেছি? ঘর্ষণ বল যদি বেশি হয় সেখানে সে বস্তুকে চলতে বাধা দেবে। সেই জন্য বলটা যাচ্ছিল, ঘর্ষণ বল যেহেতু বেশি, তাই ওকে অল্প দূরত্বেই কি হবে? থেমে যাবে। অন্যদিকে যে নর্মাল মেঝেতে, আমরা প্লেন মেঝেতে যদি আমরা বল গড়িয়ে দিচ্ছি, সেটা যেহেতু তাড়াতাড়ি যাচ্ছে এবং বেশি দূরে যাচ্ছে, সেটা কারণ কি? কারণ সেখানে ঘর্ষণ বলটা কম। ঠিক আছে, মেঝেটা মসৃণ বলে ঘর্ষণ বলটা কম বলে বলটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এরপরে আমরা আসি যে ঘর্ষণ রকম। ঘর্ষণ হচ্ছে 2 রকম, একটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ, আর একটা হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ। ঠিক আছে, তো স্থির অবস্থার ঘর্ষণের ব্যাপারে আমরা জানি। ঠিক আছে, স্থির অবস্থার ঘর্ষণের ব্যাপারে যদি আমরা বলতে চাই, তো
যখন কোনো বস্তু স্থির অবস্থায় আছে, যে ঘর্ষণ বল সেই সময় কাজ করে তাকে বলে স্থির অবস্থার ঘর্ষণ। এবার বোঝানোর চেষ্টা করি। না, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে একটা লোক সে একটা জিনিসকে ঠেলার চেষ্টা করছে, তাও জিনিসটা কি হচ্ছে, নড়ছে না, তাই তো? এবার দেখো, যদি মেঝেটাতে ঘর্ষণ বল না থাকতো তাহলে বস্তুটা ওই জিনিসটা তাড়াতাড়ি সরে যেত। দেখো, কিছুক্ষণ ধরে ঠেলার পরেও বস্তুটা কি হচ্ছে, সরছে না। মানে এই সময়ও একটা বল প্রয়োগ হচ্ছে, একটা ঘর্ষণ বল ওই বস্তুটাকে সরতে বাধা দিচ্ছে, ঠিক আছে? সেটাকেই বলে আমরা স্থির অবস্থার ঘর্ষণ। তাহলে কোনো বস্তু যখন স্থির আছে, তুমি বল প্রয়োগ করছো, বস্তুটা তাও নড়ছে না, সেই সময় যে বস্তুকে নড়তে বাধা দিচ্ছে সেই ঘর্ষণ বলটাকে আমরা কি বলবো, স্থির অবস্থার ঘর্ষণ। এবারে আমরা আসি হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ। তো গতিশীল অবস্থার ঘর্ষণ কি? গতিশীল অবস্থার ঘর্ষণ হচ্ছে কখন কোনো বস্তু যখন গতিশীল মানে চলছে সেই অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে সেই ঘর্ষণ বলটাকে আমরা বলি গতিশীল অবস্থার ঘর্ষণ। এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে একটা কি আছে, একটা গাড়ি রাস্তার মধ্যে দিয়ে চলছে। দেখো, গাড়ির চাকা আর রাস্তার মাঝখানে এখন যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটাকে আমরা কি বলবো, গতিশীল অবস্থার ঘর্ষণ। কেন? এখন যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা বস্তুটাকে সরতে না, বস্তুটাকে থামাতে চাইছে। এই যে বস্তু গতিশীল আছে, বস্তুটাকে থামাতে চাইছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলি, গতিশীল অবস্থার ঘর্ষণ। কোনো বস্তু যখন গতিশীল তখন যে ঘর্ষণ কাজ করে সেটাকে আমরা কি বলি, গতিশীল অবস্থার ঘর্ষণ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই আমরা আজকে জানলাম, ঠিক আছে? তো এরপরে আমরা আবার পরের যে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? আজকে আমরা এই কনসেপ্টগুলো শিখলাম, পরের ভিডিওতে আমরা আবার নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে?